রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল। ২৪ ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘন্টা, সময়সীমা রাত ৮টায় শেষ। তারপরেই ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তে উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছা শক্তি নেই, আছে মাঠের শক্তি। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় ২০টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে, সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন করে হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। গাজামুখী নৌবহর, ইতালি থেকে যাত্রা শুরু, পথে আশঙ্কার ছায়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজায় আবারও ভেসে যাচ্ছে আশা ও মানবিক সহায়তার পাল। ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি শহর থেকে গত শনিবার গাজামুখী নতুন একটি নৌবহরের যাত্রা শুরু হয়েছে। এই বহরে আছে 10টি নৌযান এবং 60 জন মানুষ। তাদের মধ্যে রয়েছেন 9 দেশের নির্বাচিত প্রতিনিধিরা। এই উদ্যোগের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, এফএফসি ও 1000 মেডেন্স টু গাজা, টিএমটিসি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই নৌযানগুলোই রয়েছে চিকিৎসা সরঞ্জাম, শুকনো খাবার ও পড়াশোনার সামগ্রী। আয়োজকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের অবৈধ অবরোধ এড়িয়ে সরাসরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোই তাদের লক্ষ্য। গাজার মানবিক সংকট। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব বলছে, এখন পর্যন্ত 66,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 1,68,000। যুদ্ধ থেমে থাকেনি, বরং সাথে যুক্ত হয়েছে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকট। শুধু অনাহারেই গত 2 বছরে শিশুসহ প্রায় 450 মানুষের মৃত্যু হয়েছে।
এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বারবার ত্রাণ পৌঁছানোর চেষ্টা হলেও ইসরায়েলি অবরোধ সেই উদ্যোগকে কঠিন করে তুলছে। তাই এই নতুন ফ্লোটিলা কেবল ত্রাণ নয়, বিশ্ব বিবেকের এক প্রতীকী চ্যালেঞ্জও হয়ে উঠেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা। ইতালি থেকে যাত্রা শুরু করা বহরটির সঙ্গে পথে যুক্ত হওয়ার কথা রয়েছে আরেক আন্তর্জাতিক নৌবহরের, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই বহরেও রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। রয়েছেন সুপরিচিত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু পথ যে নিরাপদ নয় তার প্রমাণ মিলেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ড্রোন হামলা হয়। চলতি মাসে এই নিয়ে 3 বার এমন হামলা চালানো হলো। হতাহতের ঘটনা না ঘটলেও সন্দেহের তীর উঠেছে ইসরায়েলের দিকে, কারণ শুরু থেকেই ফ্লোটিলা অভিযানের বিরোধিতা করে আসছে তেল আবিব। তাদের অভিযোগ, হামাসের সঙ্গে এসব অধিকার কর্মীদের যোগসাজশ রয়েছে। গত জুনে গাজার পথে এগিয়ে যাওয়া এফএফসির একটি নৌযান ম্যাডলিন আটক করা হয় আন্তর্জাতিক জলসীমায়, যা গাজা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিল। সেই নৌযানে ছিলেন গ্রেটা থুনবার্গ সহ 12 জন অধিকার কর্মী। পরে জুলাই মাসে আটক হয় আরও একটি নৌযান হান্দালা, যেখানে 10 দেশের 21 জন যাত্রী ছিলেন। এসব ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সামনে কি অপেক্ষা করছে? এখন প্রশ্ন, ইতালি থেকে যাত্রা করা বহরটি কি নিরাপদে গাজায় পৌঁছাতে পারবে, নাকি আবারও আন্তর্জাতিক জলসীমায় বাধার মুখে পড়বে? একদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় অপেক্ষমান মানুষের জন্য জরুরি ত্রাণ, অন্যদিকে আঞ্চলিক রাজনীতির কঠিন বাস্তবতা। মানবিক দায়িত্ব বনাম সামরিক নিয়ন্ত্রণের এই টানাপোড়েনে গাজার আকাশে ভেসে বেড়াচ্ছে অনিশ্চয়তা। তবে নৌবহরটি যাত্রা শুরু করেছে একটি মাত্র বার্তা নিয়ে: অবরোধ নয়, জীবন চাই। ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে সৌদির নতুন বার্তা: দ্বিরাষ্ট্রীয় সমাধান ছাড়া নেই শান্তি। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নিউ ইয়র্ক ঘোষণার পর এবার সৌদি আরব নেতৃত্ব দিল দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক জোটকে। ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের অংশীদারিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব প্রতিনিধিত্ব করেছে গাজা বিষয়ক আরব ইসলামিক কমিটির পক্ষ থেকে। এ যেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক বাঁক। ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই দাবি আর কেবল আরব বিশ্বের নয়, এখন তা আন্তর্জাতিক ঐক্যমত্যের রূপ নিয়েছে। ফিলিস্তিন স্বীকৃতির ঢেউ। 1 দশক আগেও ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে বিশ্ব এমন ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির ফলে ইতিমধ্যেই 159টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। সংখ্যাটি জাতিসংঘের মোট সদস্য দেশের প্রায় সিংহভাগ। অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র এখন শুধু কাগজে দাবি নয়, এক অপরিবর্তনীয় সত্য, যা আন্তর্জাতিক সমর্থনের দেয়াল দিয়ে ঘেরা। বৈঠকের মূল আলোচ্য। মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিভাবে নিউ ইয়র্ক ঘোষণাপত্রকে বাস্তবে রূপ দেওয়া যায়। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময়সীমা ও অনুসরণযোগ্য প্রক্রিয়া সহ একটি কার্যকর রূপরেখা তৈরি করার উপর জোর দেওয়া হয়। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সময়সীমা ও অনুসরণযোগ্য প্রক্রিয়া সহ একটি কার্যকর রূপরেখা তৈরি করার উপর জোর দেওয়া হয়। প্রথম পদক্ষেপ, গাজা ও পশ্চিম তীরে অবিলম্বে যুদ্ধবিরতি। দ্বিতীয় পদক্ষেপ, ভূখণ্ডের ঐক্য নিশ্চিত করা। আর তৃতীয় পদক্ষেপ, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেয়া। সৌদির ভূমিকা। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আরব, ইসলামী এবং আন্তর্জাতিক দায়িত্বের অংশ হিসেবে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেবে। লক্ষ্য, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতাও নিশ্চিত করা। এখানেই শেষ নয়। সৌদি আরব ঘোষণা করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে গঠিত হয়েছে আন্তর্জাতিক জরুরি জোট। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরব একাই দিচ্ছে $90 মিলিয়ন। বার্তাটি কতটা স্পষ্ট? আসলে এর সূত্রপাত হয়েছিল প্রায় 2 বছর আগে। শুরা কাউন্সিলে ভাষণ দেওয়ার সময় সৌদি ক্রাউন প্রিন্স পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো প্রক্রিয়া সম্ভব নয়। আজকের বৈঠকে সেই বার্তাই আবার প্রতিধ্বনিত হলো। তবে এবার সেটি কেবল রিয়াদের অবস্থান নয়, বরং বৈশ্বিক এক ঐক্যবদ্ধ সুর। সম্পর্ক নয়, বিশ্বাসের প্রশ্ন। প্রশ্নটা এখন শুধু সৌদি আরব আর ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নয়, এটি আরও বড় কিছু। এটি শান্তি ও সহাবস্থানের বিশ্বাসের প্রশ্ন। যে বিশ্বাস ভেঙে গেলে পুরো মধ্যপ্রাচ্য আবার ডুবে যেতে পারে অস্থিরতার অন্ধকারে।
সৌদির নতুন বার্তা তাই শুধু একটি ঘোষণা নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। বিশ্বকে জানিয়ে দেয়া দ্বিরাষ্ট্রীয় সমাধানই শান্তির একমাত্র পথ। আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যে ঢেউ উঠেছে তা আর থামানো যাবে না। বুশহরের শুরুটা ছিল মাত্র। ইরান রাশিয়ার $25 বিলিয়ন পারমাণবিক জোটে কাঁপছে পশ্চিমা বিশ্ব। বুশেহর ছিল কেবল শুরু। এবার তেহরান আর মস্কো মিলে যে পদক্ষেপ নিল তা গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। 26 সেপ্টেম্বর ইরান ও রাশিয়া স্বাক্ষর করেছে $25 বিলিয়ন এক বিশাল পারমাণবিক চুক্তি। রাশিয়ার রোসাটম সংস্থা ইরানে নির্মাণ করবে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই সঙ্গে ছোট মডুলার রিঅ্যাক্টর নিয়েও কাজ করবে তারা। এই চুক্তি হয়েছে এমন এক সময়ে যখন জাতিসংঘের ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথে। একদিকে নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে ইরান রাশিয়ার এই কৌশলগত হাত মেলানো পশ্চিমাদের কাছে এটি নিঃসন্দেহে অশনি সংকেত। বুশেহর থেকে নতুন অধ্যায়। রাশিয়া আগেও ইরানের পারমাণবিক যাত্রায় সঙ্গে ছিল। 2010 সালে চালু হওয়া বুশেহর বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার তৈরি। সেটি শুরু হয়েছিল 1975 সালে জার্মানদের হাতে, কিন্তু 1979 সালের বিপ্লবে থমকে যায়। পরে 1995 সালে মস্কো এগিয়ে এসে প্রকল্পটি বাঁচায়। আজ সেটি ইরানের পারমাণবিক সক্ষমতার প্রতীক। এবার বুশেহরের সীমা ছাড়িয়ে আরও বড় স্বপ্ন দেখছে তেহরান। তাদের 20 বছরের কৌশলগত পরিকল্পনায় আছে 7টি পর্যন্ত নতুন কেন্দ্র তৈরির পরিকল্পনা। নিষেধাজ্ঞার মুখেও অটল। ইরান বলে আসছে তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ বিদ্যুতের জন্য। পারমাণবিক অস্ত্রের অভিযোগ তারা দৃঢ়ভাবে অস্বীকার করে। রাশিয়াও সেই অবস্থানেই পাশে আছে। মস্কোর বক্তব্য, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে। তাই নতুন নিষেধাজ্ঞা যেভাবে আসুক, রাশিয়া ইরান জোট এগিয়ে যাবে নিজেদের পথে। যেন এক প্রকার ঘোষণা, পশ্চিমা চাপ আর ভয় দেখানোতে কোনো কাজ হবে না। পশ্চিমাদের সতর্কবার্তা। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি মস্কোয় গিয়ে সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বিশ্ব পারমাণবিক সপ্তাহে তিনি বলেছেন, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে রাশিয়া অগ্রগামী। গ্রসির বক্তব্যে বোঝা যাচ্ছে মস্কো শুধু ইরান নয়, বরং বৈশ্বিকভাবে পারমাণবিক শক্তির নতুন ধারা তৈরি করছে। এতে পশ্চিমাদের অস্বস্তি আরও বাড়ছে। হুক, এক চুক্তি, বহুমুখী ঝড়। $25 বিলিয়ন এই এক চুক্তি যেন খুলে দিল বহুমুখী ঝড়ের দরজা। একদিকে ইইউ ও জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার সময়সীমা, অন্যদিকে খামেনি ও পুতিনের কৌশলগত জুয়া। পশ্চিমাদের প্রশ্ন, একে কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে নতুন ক্ষমতার সমীকরণ? টুইস্ট, শান্তির নামে শক্তি। ইরান রাশিয়া বলছে এটি শান্তিপূর্ণ শক্তির জন্য একটি কৌশলগত প্রকল্প, কিন্তু ইতিহাস বলছে শান্তির নামে শক্তি গড়াই ভবিষ্যতের দ্বন্দ্বের বীজ বপন করে। ওয়াশিংটন উচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহে এই চুক্তি যুক্ত হলে আঞ্চলিক ভারসাম্য আরও বদলে যেতে পারে। বুশেহর ছিল শুরু মাত্র। এখন ইরান রাশিয়ার এই নতুন অধ্যায় সামনে এনে দিয়েছে বহু প্রশ্ন। নিষেধাজ্ঞাকে আটকাতে পারবে এই পারমাণবিক পথচলা, নাকি তেহরান আর মস্কোর জোট নতুন এক বিশ্ব শক্তির বার্তা দিচ্ছে? পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়ছে, কিন্তু ইরান বলছে আমরা কেবল শান্তির বিদ্যুৎ চাই। অথচ ইতিহাস জানায় এ ধরনের শান্তির বিদ্যুৎ অনেক সময় বিস্ফোরণের আগুনে রূপ নেয়। ইরানকে ছুড়ল ট্রাম্পের নাকের নিচে 5000 কিলোমিটারের ICBM। পশ্চিমকে কাঁপিয়ে দিল খামেনির গোপন শক্তি। পশ্চিমা গোয়েন্দারা হতভম্ব। ট্রাম্প আর নেতানিয়াহু যখন হোয়াইট হাউসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন, তখনই আকাশে ছুটে গেল এক অদৃশ্য বজ্রপাত। গুজব নয়, স্যাটেলাইট চিত্র বলছে তেহরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে সম্প্রতি এক রহস্যময় উৎক্ষেপণ হয়েছে। দগ্ধ দাগগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো পরীক্ষা করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 5000 কিলোমিটার। এমন সময়ে যখন জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে, তখনই এই পরীক্ষা, যেন খামেনির ঘোষণা আমরা পিছিয়ে যাব না। 18 সেপ্টেম্বর সেমনানের আকাশে এক অদ্ভুত ধোঁয়ার রেখা দেখেছেন সাধারণ মানুষ। অনেকে ভেবেছিলেন উল্কাপাত, কিন্তু পরে AP এর বিশ্লেষণে বেরিয়ে আসে এগুলো আসলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিহ্ন। বিশেষজ্ঞরা বলছেন ক্ষতির আকার আর রাসায়নিক উপাদানের উপস্থিতি ইঙ্গিত করছে এটি কঠিন জ্বালানি প্রযুক্তির ক্ষেপণাস্ত্র, অর্থাৎ দ্রুত ছোড়া যায়, সহজে আটকানো যায় না। ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে খোলাখুলি ঘোষণা করেছেন তেহরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তার ভাষায়, আমরা না পারমাণবিক সমৃদ্ধকরণ ছাড়ব, না ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়াব। দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির একটি আমরা পরীক্ষায় সফলভাবে ছুঁড়েছি।
অর্থাৎ ইরান সরাসরি জানিয়ে দিচ্ছে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, এবার ইউরোপ পর্যন্ত তাদের নাগালের মধ্যে। ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মানে ইউরোপ, এমনকি মার্কিন মূল ভূখণ্ড হুমকির মুখে। পুরনো ভয়ের বাস্তবতা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র আশঙ্কা করে আসছিল যে ইরানের মহাকাশ কর্মসূচির রকেটগুলো সহজেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের রূপ নিতে পারে। সেই ভয় এখন বাস্তবতার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, জুলজানা নামের ইরানি ক্ষেপণাস্ত্র এর আগেই মহাকাশে পৌঁছেছে। আরেক ধাপ এগোলেই সেটি হবে পূর্ণাঙ্গ ICBM। ইসরায়েলের উদ্বেগ। জুনে ইসরায়েল ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিল, কিন্তু ইরান দ্রুত সেগুলো পুনর্নির্মাণ শুরু করেছে। বিশ্লেষক বেহনাম বেন তালেবলু বলেছেন, ইসরায়েলের সাফল্য তেহরানকে আরও উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে বাধ্য করেছে। অর্থাৎ যুদ্ধ যত বাড়ছে, ইরান তত শক্তিশালী হচ্ছে। কৌশলগত বার্তা। এই পরীক্ষা শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, এটি এক কৌশলগত সংকেত। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি কোনো কিছুতেই তেহরান পিছিয়ে আসবে না, বরং প্রতিটি চাপ ইরানকে আরও দৃঢ়, আরও আক্রমণাত্মক করে তুলছে। খামেনির ইরান আজ ঘোষণা করছে নতুন অধ্যায়ের সূচনা। ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, এখন ইউরোপও তেহরানের শ্বাসরুদ্ধকর পরিসরে। পশ্চিমের কূটনৈতিক চাপ যখন তীব্র, ঠিক তখনই এই উৎক্ষেপণ যেন এক বিদ্যুতের ঝলকানি। বার্তা পরিষ্কার, ইরানকে আর শুধু আঞ্চলিক শক্তি হিসেবে ভাবা যাবে না, তার হাতে এখন এমন অস্ত্র যা গোটা বিশ্বের কৌশলগত মানচিত্র পাল্টে দিতে সক্ষম। ইরানের গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ট্রাম্প নেতানিয়াহু আতঙ্কে সারা। লুকানো পরীক্ষা, আকাশে ছায়ার রেখা আর স্যাটেলাইট ছবিতে উন্মোচিত রহস্যের আনাগোনা। বিশ্বের চোখ এখন তেহরানের দিকেই রাখা। স্যাটেলাইট চিত্র বলছে, ইরান ইমাম খোমেনি মহাকাশ বন্দরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস প্ল্যানেট ল্যাবসের ছবি বিশ্লেষণ করে এই দাবি করেছে। অথচ ইরান একটিও শব্দ উচ্চারণ করেনি। নীরবতা যেন নিজেই এক রহস্যের হাতছানি। তেহরান থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে সেমনান প্রদেশের সেই লঞ্চ প্যাডে আগে নীল রঙের উপর লাল, সাদা আর সবুজ ব্যান্ড ছিল। হঠাৎ নতুন ছবিতে গাঢ় পোড়ার দাগ ধরা দিল, ঠিক যেন আগুনের আঁচে দগ্ধ মাটি। বিশেষজ্ঞরা বলছেন, এগুলোই উৎক্ষেপণের স্বাক্ষর বহন করছে নাকি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফ্যারিয়ান হিন্টস জানিয়েছেন, পোড়ার তীব্রতা বলছে এটা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, কারণ কঠিন জ্বালানির রকেট পেছনে রেখে যায় অ্যালুমিনিয়াম অক্সাইডের দগ্ধ চিহ্ন। এমনকি ছবিতে দেখা উত্তর দক্ষিণ রেখাও জানাচ্ছে রকেটের আগুনকে সরিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিস্ফোরণ ডিফ্লেক্টরের মাধ্যমে। ইরান তবে কি নতুন খেলায় মেতেছে? 18 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে একটি ছবি। সেমনান প্রদেশের আকাশে রকেটের ধোঁয়ার কেরামতি। সেটি এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একে এড়িয়ে গেল। কর্মকর্তারাও নিশ্চুপ, তবে পশ্চিমারা নয় চুপ। কেবল ক্ষেপণাস্ত্র নয়, একই সময় ইরান রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেছে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি। ছোট পারমাণবিক কেন্দ্র নির্মাণে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরিকল্পনা এমনই, তারা এটিকে বলছে কৌশলগত সম্পর্ক। তেহরান যখন তার পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন নিষেধাজ্ঞার ঝুঁকিতে, তখন মস্কোর সঙ্গে এমন চুক্তি নিঃসন্দেহে কূটনৈতিক জয়ের বার্তাই দিল। ট্রাম্প ও নেতানিয়াহুর উৎকণ্ঠা। এই দৃশ্য দেখে ট্রাম্প এবং নেতানিয়াহু কি ভাবছেন, ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুবার ইরানকে হুমকি দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সরাসরি বিপদ, ইসরায়েলও বারবার বলেছে। কিন্তু বাস্তবতা হলো, ইরান একের পর এক পরীক্ষা চালাচ্ছে, আর বিশ্ব তা শুধু স্যাটেলাইট ছবিতে খুঁজে পাচ্ছে। ইরান মুখে স্বীকার না করলেও ছবিগুলো অনেক কথা বলছে। একদিকে গোপন পরীক্ষা, অন্যদিকে কূটনৈতিক চুক্তি। সব মিলিয়ে তেহরান দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। যে দেশ আকাশে ছাপ ফেলে নীরবে চলে যেতে পারে, সে দেশ জানে শক্তি প্রদর্শনের আসল মঞ্চ কখনো প্রকাশ্য হয় না, তা থাকে আড়ালে। তাহলে কি সত্যিই ট্রাম্প ও নেতানিয়াহুর দুশ্চিন্তার কারণ আছে? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে সেমনের আকাশের দিকে, যেখানে রহস্যের গন্ধ ছড়িয়েছে, রহস্যময় ধোঁয়ার রেখা। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ। ইসরায়েলি হামলার পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে তুমুল প্রতিরোধ। সকালবেলার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাজল সাইরেন। মধ্য ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্কের রেল। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিধ্বংসী হামলা চালিয়েছিল। তার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। প্রতিশোধ এলো এত দ্রুত যেন আগুন থেকে স্ফুলিঙ্গ।
ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে তাড়াতাড়ি, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এত দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোই বা কিভাবে সম্ভব হলো? ইসরায়েলি সামরিক সূত্র বলছে, একসঙ্গে 20টি জেট 65-টিরও বেশি বোমা বর্ষণ করেছে সানায়। এত বিস্ফোরক ব্যবহারের ঘটনা এটাই প্রথম একক হামলায়। ইসরায়েলের তথ্য মতে অভিযানে 7টি লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা। এর মধ্যে ছিল 5টি সামরিক সদর দপ্তর ও অস্ত্র ভাণ্ডার 2টা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস একে হুথিদের উপর শক্তিশালী আঘাত বলেই বর্ণনা করেন। কিন্তু ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন জানিয়েছে, ওই হামলায় 2 জন নিহত এবং 48 জন আহত হয়েছে। তাদের বক্তব্যে স্পষ্ট, এটিকে তারা ইসরায়েলি আগ্রাসন হিসেবেই দেখছে। হুথিদের ঘোষণা ও ইরানের ছায়া। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়াতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের উপর গণহত্যা ও ইয়েমেনের মাটিতে আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান। হুথিরা আরও জানায়, ইসরায়েলের দক্ষিণে আল রাশরাশ এলাকায় ড্রোন হামলা সফল হয়েছে। তারা দাবি করে, প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে, যদিও ইসরায়েল বলে কেবল একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এখানেই আসে বড় প্রশ্ন, হুথিদের শক্তি কি শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সমর্থন ছাড়া এত দূর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো সম্ভব নয়। ইরানের প্রযুক্তি ও কৌশলই হুথিদের হাতকে করেছে আরও লম্বা। এই পাল্টাপাল্টি হামলা শুধু একদিনের ঘটনা না। এর আগেও হুথিরা ইসরায়েলের ইরাতে চালায় ড্রোন হামলা, যাতে আহত হয় 20 জন। 2 জনের গুরুতর অবস্থা। এক ড্রোন সফল হয়, আরেকটি ব্যর্থ। কিন্তু বার্তা স্পষ্ট, ইসরায়েল গাজায় আগুন ছড়ালে ইয়েমেন থেকেও আগুন ছুটবে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং এক কৌশলগত বার্তা। এটি দেখায়, গাজায় যুদ্ধ ইসরায়েলের ছাড়িয়ে গেছে ইসরায়েলের সীমানা। এখনও ইয়েমেনও ইসরায়েলের জন্য এক ফ্রন্টে পরিণত হয়েছে, আর এর পেছনে ইরানের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান চালাচ্ছে, তখন তার মাথার উপরে ইয়েমেন নতুন চাপ তৈরি করছে। প্রতিটি হামলার পরই আসে পাল্টা হামলা, প্রতিটি আগ্রাসনের পরই প্রতিশোধের ঘোষণা। আর এর মধ্যেই তেহরান প্রমাণ করছে, তাদের প্রভাব আর শক্তি শুধু এক দেশে নয়, গোটা অঞ্চলে ছড়িয়ে আছে। প্রশ্ন এখন একটাই, এই লড়াই কোথায় গিয়ে থামবে? নাকি প্রতিটি আগুনের জবাবে আরেকটি আগুন জ্বলে উঠবে? ফিলিস্তিন ছাড়া অসম্ভব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক। সৌদি আরব ফের কড়া বার্তা দিল। বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক ঝড় বয়ে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হবে না, সৌদি আরব ঘোষণা করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই বার্তা দিয়েছে। বিষয়টা পরিষ্কার, ফিলিস্তিনকে বাদ দিলে মধ্যপ্রাচ্যে শান্তির হবে না উদ্ভব। সৌদি আরব জানাচ্ছে, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমর্থন থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৌদি আরবের দৃঢ় অবস্থান, ফিলিস্তিনকে স্বাধীন করতে রাখবে অবদান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যে এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা জমি সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। বিন সালমানের দেশ ফিলিস্তিনের ঢাল হতে পারবে কি? প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে এই বিষয়ে কাজ চলছে, কিন্তু এখনই দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানিয়েছেন, 159টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতির প্রবণতা বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, তাই স্পেন 50 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে। এছাড়া গাজাগাবে মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে মিশর উন্মুক্ত আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব শুধু অর্থ বা কূটনৈতিক প্রভাব দিয়ে নয়, তাদের সামরিক শক্তি ও আঞ্চলিক নেতৃত্ব ব্যবহার করেও ফিলিস্তিনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত স্থান দিতে পারে। সৌদি আরবের তেল, আর্থিক শক্তি ও কূটনৈতিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সৌদি আরবের দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয় যে, যদি ইসরায়েল ফিলিস্তিনকে বাদ দিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সৌদি আরব তা সহ্য করবে না।
বরং আঞ্চলিক জোট ও আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের পরিকল্পনা। ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবতা কি কাছে? প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং সৌদি আরবের শক্তি ও প্রভাবের প্রমাণ। মধ্যপ্রাচ্যের শান্তি ও ভারসাম্যের জন্য এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক। বিশ্ব দেখছে সৌদি আরব শুধু কথায় নয়, কাজেও নেতৃত্ব দিতে প্রস্তুত। ড্রোন আতঙ্কে কেঁপে উঠল ডেনমার্ক। রাশিয়ার ছায়া ঘন হচ্ছে পশ্চিমাদের মনে দুশ্চিন্তার ছাপ। ডেনমার্ক শান্ত, নিরাপদ, উন্নত এক উত্তর ইউরোপীয় দেশ হিসেবেই সবাই করে মার্ক। অথচ গত কদিন ধরে তার আকাশসীমায় নেমে এসেছে ভয়াল অশনি সংকেত। একের পর এক অজ্ঞাত ড্রোন ঢুকে পড়ছে বিমানবন্দরের মাথার উপর দিয়ে। ভয়ানক উদ্বেগ, আতঙ্কে ভর করেছে সাধারণ মানুষের মনে। কর্তৃপক্ষ অস্থির হয়ে পড়েছে। কে চালাচ্ছে এই রহস্যময় ড্রোনগুলো? বড় প্রশ্ন সবচেয়ে। 25শে সেপ্টেম্বর রাতে আবারও থমকে দাঁড়ালো ডেনমার্কের অ্যালবার্গ সামরিক ও বেসামরিক বিমানবন্দর। রাত 11:40 আকাশসীমায় সন্দেহজনক ড্রোন ধরা পড়তেই কার্যক্রম বন্ধ করে দিতে হয় অতি সত্বর। নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো স্থগিত করা হলো। একটি যাত্রীবাহী বিমান আমস্টারডামে ফেরত পাঠানো হলো। কোপেনহেগেন থেকে আরেকটি ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর কর্তৃপক্ষের একটাই কথা, অগ্রাধিকার পাবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা। কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি। পুলিশ জানিয়েছে, শত শত সাধারণ মানুষ ফোন করে জানিয়েছে যে তারা আকাশে দেখেছে ড্রোনের ঝলকানি। শুধু অ্যালবার্গ না, দক্ষিণ ডেনমার্কের 3টি ছোট বিমানবন্দর এসবিয়ার্গ, সোন্ডারবার্গ এবং স্ক্রাইডস্ট্রুপের কাছেও ড্রোনের দেখা। মনে রাখতে হবে, স্ক্রাইডস্ট্রুপই হচ্ছে ডেনমার্কের অত্যাধুনিক F-16 ও F-35 যুদ্ধ বিমানের ঘাঁটি। এমন সংবেদনশীল এলাকায় ড্রোনের প্রবেশ নিছক নয়, কাকতালীয় ঘটনা। কর্তৃপক্ষ এখনো খোলাখুলি বলতে পারছে না এর পেছনে কারা। তবে তাদের ভাষায় এটি কেবল নয় সাধারণ ড্রোন খেলা। একসাথে এতগুলো স্থানে এত পরিকল্পিত হামলা কেবল পেশাদার হাতেই সম্ভব। অর্থাৎ সন্দেহের তীর ক্রমেই ঘুরছে রাশিয়ার দিকে। ড্যানিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আরও স্পষ্ট করে বলেন, এটি এক ধরনের হাইব্রিড আক্রমণ। মানে সরাসরি যুদ্ধ নয়, বরং গোপনে শত্রুর নিরাপত্তা দুর্বল করার প্রচেষ্টায় মন। তারা সতর্ক করেছেন, ডেনমার্কের রুশ গুপ্তচর বৃত্তির ঝুঁকি বরাবরই বেশি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নাশকতার আশঙ্কার অগ্রগতি। রাশিয়া কি সত্যিই ইউক্রেন যুদ্ধের বাইরে নতুন এক ফ্রন্ট খুলছে? ন্যাটোর ঘাড়ে শ্বাস ফেলতেই কি ড্রোনগুলো পাঠানো হচ্ছে? মস্কো কি চাইছে বার্তা দিতে, আমরা চাইলে তোমাদের আকাশও অচল করে দিতে পারি? সম্প্রতি কোপেনহেগেন বিমানবন্দর 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একই কারণে। অর্থাৎ ঘটনাগুলো একক নয়, বরং একটি ধারাবাহিক প্রচেষ্টা। ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেই দিয়েছেন, রাশিয়ার সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এখনও কোনো প্রমাণ প্রকাশ পায়নি, তবুও বাস্তবতা বলছে ভিন্ন কাহিনী। রাশিয়া যদি সত্যিই এর পেছনে থাকে, এটি শুধুই ডেনমার্কের সমস্যা নয়, তবে বরং ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। যে জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, সেই জোটেরই ভেতর থেকে দুর্বলতা খুঁজছে পুতিন প্রশাসনের হাত। অতএব ড্রোনগুলো শুধু আকাশে ঘোরাফেরা করছে না, তারা যেন অদৃশ্য বার্তা লিখে দিচ্ছে, ইউরোপের আকাশ আর আগের মতো নিরাপদ নয়। আর রাশিয়ার শক্তি শুধু নয় ফ্রন্টলাইনে, ছড়িয়ে পড়ছে আড়ালে, ছায়ার ভেতরে। তেরো বছর পর একসাথে তুরস্ক, মিশর। ইসরায়েলের জন্য নতুন সতর্কবার্তা অতঃপর। পূর্ব ভূমধ্যসাগর আবার উত্তপ্ত। ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া। এরপর এবার মিশর, তুরস্ক। 2 মুসলিম রাষ্ট্র একসাথে হাত মেলালো। আর তাদের একটাই যেন লক্ষ্য, ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো। আঙ্কারা ও কায়রোর এই যৌথ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, যে কোনো সময় তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দীর্ঘ 13 বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌ মহড়া শুরু করেছে। বাহর আল সাদাকা 5 দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি সরাসরি এক থ্রেট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও 2টি F-16 যুদ্ধ বিমান। ভূমধ্যসাগরের পানিতে গর্জন তুলে নিজেদের শক্তি দেখিয়ে এরদোয়ানের নৌবাহিনীর উত্থান। ইসরায়েল যখন গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটিতে রূপ দেওয়ার চেষ্টা করছে, তখনই তুরস্ক, মিশর সামনে এলো একসাথে।
যদি সাইপ্রাসে ইসরায়েল হয় সফল, তবে তা সরাসরি তুরস্ককে করে দেবে দুর্বল। ভেঙে যাবে কি এরদোয়ানের মনোবল? কারণ সেখান থেকে নেতানিয়াহুর সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে, আর এই কৌশল ঠেকাতে আঙ্কারা ও কায়রো সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে। শুধু মোহরাতেই সীমাবদ্ধ নয়, তুরস্ক ও মিশর অস্ত্র উৎপাদনেও জোট পাচ্ছে। গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি সই করেছে। এর ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে, অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। আর আঙ্কারার প্রযুক্তি আর কায়রোর উৎপাদন ক্ষমতা এক হলে তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন তুরস্ক ও মিশরের এই সমন্বয় নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও একই পথে হাঁটছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সামুদ্রিক নীতি। আগে থেকেই আঙ্কারা লিবিয়ার সঙ্গে করে সামুদ্রিক সীমা চুক্তি। গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস জোটকে দুর্বল করেছে। এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কোণঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছে। অতএব বার্তাটা স্পষ্ট, ইসরায়েল আর আগের মতো ভূমধ্যসাগরে বজায় রাখতে পারবে না আগের মতো একক আধিপত্য। তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আঙ্কারার শক্তি শুধু সামরিক মহড়ায় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে। গাজার পথে ফ্লোটিলা, ফুটবে কি আলুর রেখা? হঠাৎই ড্রোন হামলা, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা। একদিকে মানবতার হাতছানি, অন্যদিকে ইসরায়েল লিখছে আগুনে ঘেরা অবরোধের কাহিনী। গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ ও কাপড় নিয়ে ছোট ছোট নৌকা ও জাহাজ ছুটে চলছিল ভূমধ্যসাগরের বুকে, কিন্তু মাঝ সমুদ্রে তাদের স্বপ্নে ড্রোন আঘাত হানে। অভিযোগ উঠেছে ইসরায়েল এই হামলার পেছনে। এখানেই গল্পে নতুন মোড় আসে। বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী বহরের ওপর ড্রোন হামলা হয়েছে। হামলার ধরনও অস্বাভাবিক। ড্রোন থেকে ফ্ল্যাশব্যাং বিস্ফোরক হয় ফেলা। লক্ষ্য ছিল ভয় দেখানো, থামিয়ে দেয়া। কিন্তু এবার অন্যভাবে গড়ে উঠল প্রতিরোধটা। হামলার পরপরই ইতালি ও স্পেন ঘোষণা দেয় তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে গাজার ফ্লোটিলাকে রক্ষার উদ্দেশ্যে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন মানা জরুরি। ভূমধ্যসাগরে ৪৫ দেশের নাগরিকের চলাচলের অধিকার আছে। তিনি জানান, স্পেনের জাহাজ শুধু সুরক্ষা দেবে না, প্রয়োজনে উদ্ধার কাজও করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো হামলার নিন্দা জানিয়ে বলেন, ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। এরপরে ইতালি একটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেয়। তাদের লক্ষ্য স্পষ্ট, ফ্লোটিলাকে রক্ষা করা এবং প্রয়োজনে যাত্রীদের উদ্ধার করা। এই বহরে আছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েল ভয় দেখাতে হামলা চালাচ্ছে তাদের দাবি, কিন্তু তারা থামবেন না। ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজর্ট বন্দরে শুরু হয় যাত্রা। প্রায় ৫০টি নৌযান গাজার অবরোধ ভাঙার মিশনে এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আছেন ইতালির বিরোধী বামপন্থী দলের ২ আইন প্রণেতা। তাদের একজন স্পষ্ট বললেন, এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে গুরুত্ব দেওয়ার। শুধু ইতালি ও স্পেন নয়, ইউরোপীয় কমিশন সহ অন্যান্য দেশকেও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে ফ্লোটিলা কেবল ত্রাণবাহী নয়, এটি মানবিক অধিকারের প্রতীক, আর এই প্রতীকের ওপর হামলা গোটা বিশ্বের বিবেককে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ফ্লোটিলাকে থামাবে। অর্থাৎ উত্তেজনা এখানেই শেষ নয়, বরং সামনে আরও সংঘাতের আভাস। এখন প্রশ্ন একটাই, ড্রোনের আতঙ্কে কি থেমে যাবে ফ্লোটিলা, নাকি ইতালি স্পেনের যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন ইতিহাস লিখবে? গাজার অবরোধ ভাঙার লড়াই যেন মানবতা আর দমননীতির সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের নীল জলে যুদ্ধজাহাজের গর্জন আর ফ্লোটিলার পতাকা, দুটি ছবি একসঙ্গে দাঁড় করিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় দ্বন্দ্বকে। এক পাশে মানবাধিকার, অন্য পাশে অবরোধ। গল্প এখন কেবল গাজার নয়, গোটা বিশ্বের। ফিলিস্তিনের জন্য বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে বিবির ক্ষয়ক্ষতির স্তূপ। অকুপাই গাজা অভিযানের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে।
শুধু সৈন্য নয়, এখন বিবির সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হারাচ্ছে। যুদ্ধে ক্ষয়ক্ষতির পর দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গাজা অভিযানে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ফ্রান্স আইডিএফ বিরোধী পরিকল্পনা প্রস্তাব করার সাথে সাথে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হেরে যাচ্ছে। ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল 24শে সেপ্টেম্বর আরেকটি সামরিক আঘাতের সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ এলাকায় একটি ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল অনুসারে আইডিএফ এর বরাত দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সৈন্যরা ড্রোনটি সংগ্রহ করেছে। আইডিএফ অনুসারে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অকুপাই গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ড্রোনটির দুর্ঘটনাটি ঘটেছে। 24শে সেপ্টেম্বর আইডিএফ এর গিভাতি রিকনেসান্স ইউনিটের একজন সৈনিক গুরুতর আহত হন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ওই সৈনিক আহত হন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে 2 দিন আগে 22শে সেপ্টেম্বর গাজা সিটিতে একজন আইডিএফ অফিসার নিহত হন। আইডিএফ সৈনিকের নাম 27 বছর বয়সী মেজর শাহার নেতানেল বোজাগলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বোজাগলো হলেন আইডিএফ এর নতুন গাজা আক্রমণে নিহত প্রথম সৈনিক। উল্লেখযোগ্যভাবে 18 সেপ্টেম্বর আইডিএফ এর একজন মুখপাত্র দক্ষিণ গাজায় 4 সৈন্যের মৃত্যুর ঘোষণা দেন। প্রতিবেদন অনুসারে আইডিএফ 16 সেপ্টেম্বর অকুপাই গাজা স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ফ্রান্স সহ 11টি দেশ জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে, কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনি রাষ্ট্রের পদক্ষেপের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্রান্সের আরেকটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল গাজায় একটি বহুজাতিক টাস্ক ফোর্সের জন্য একটি ফরাসি প্রস্তাব অ্যাক্সেস করেছে। এই উদ্যোগটি হলো একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন যা গাজায় আইডিএফকে প্রতিস্থাপন করবে। প্রস্তাবটিতে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র এই বাহিনী নেতৃত্ব দিতে পারে, যার মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নাম রয়েছে। প্যারিস প্রস্তাবের একটি মূল বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার পরে হামাসকে নিরস্ত্র করার কাজ শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা। স্নাইপার হামলায় আইডিএফ সেনা নিহত। গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24শে সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হলো আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ আইডিএফ সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। আইডিএফ জানিয়েছে, ডেমলাস নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। আইডিএফ হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত আইডিএফ সৈন্যের সংখ্যা দাঁড়ালো 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা, ট্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত এনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে। তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। টুইস্ট, দখল নাকি ফাঁদ?
নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটোপ বাড়াচ্ছে, ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনো ভাঙেনি। অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে, নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে?